আজকে জল নিতে যে এতটা দেরি হয়ে যাবে কখনো ভাবিনি। আমার কি এক কাজ করতে হয়, রাজ্যের সকল কাজ নিজ হাতে সেরে তারপর জল নিতে আসতে হয় এই পুকুরে। যাই যাই, এত কথা না বলে তাড়াতাড়ি জলটা নিয়ে বাড়িতে ফিরে যাই। বাবা আবার কখন না কখন বাড়িতে ফিরে আসবে। ঘরে খাবার না থাকলে কি হবে, জলটা তো অন্তত বাবার হাতে তুলে দিতে পারবো। এই কে রে, তুই আমার পুকুরে কি করছিস রে ভিখারির মেয়ে? তোর এত বড় সাহস! দেখছিস না পুকুরটাতে আমি মাছ চাষ করেছি। তোদের মতো ভিখারির মেয়েদের এত সাহস আসে কোথা থেকে বলতো? কি রে হতচ্ছাড়ি, এইভাবে সংসেজে দাঁড়িয়ে না থেকে যা এখান থেকে বলছি। বলছিলাম কি দিদি, পুকুর থেকে একটু জল নিলে মাছের তো কোনো ক্ষতি হবার সম্ভাবনাই নেই। আর আপনি তো জানেনই দিদি, আপনার এই পুকুরটা থেকে আমি সবসময় জল তুলি। আমি আপনাকে কথা দিচ্ছি দিদি, মাছের কোনো ক্ষতি হবে না। আমি তো জানি না রে, জানি না যে আমার পুকুরে তুই প্রত্যেক দিন জল নিতে আসিস। পাশের বাড়ির অমলা তো আমাকে বললো এই কথা, না হলে তো আমি এতদিন চোখে কুলুপ বেঁধেই ঘুরতে থাকতাম। শোন, তুই হচ্ছিস অপয়া, তোর মতো ভিখারির মেয়েকে আমার পুকুর থেকে যদি জল নিতে দিই তাহলে আমার কপালে শনির দশা লাগবে রে। এখনো সময় আছে, আমার পুকুর থেকে বিদায় হ বলছি। এভাবে না বললেও পারতে দিদি, আমি ভিখারির মেয়ে বলি আমার কি অধিকার নেই গ্রামে? আর আমি চলে যাচ্ছি দিদি, আপনার এই পুকুরে আমি কোনোদিন আসবো না জল নিতে। আমি জানি আমি ভিখারিনীর মেয়ে বলি আমাকে আপনারা অপয়া ভাবছেন, তাই তো? যদি তাই হয় তবে তাই, তুই হচ্ছিস অপয়া। অপয়া যদি না হতিস রে, জন্মের পরপর কি মাটাকে খেয়ে ফেলতিস? যত সব আদিক্ষেতা। আরে, আজ সারাটা দিন গাছতলায় বসে থাকলাম, একটা ভিক্ষেও তো কেউ দিয়ে গেল না। এভাবে চলতে থাকলে তো আমার মেয়েটাকে নিয়ে না খেতে পেয়ে মরে যাব। হে বিধাতা, যখন তুমি গরিব করে পাঠাবে তাহলে শক্তি সামর্থ্য কেন দিলে না? যদি আজ কাজ করতে পারতাম তাহলে হয়তো আমাকে ভিক্ষে করতে হতো না। আমার তো বয়স প্রায় ফুরিয়ে এসেছে, কিন্তু মেয়েটার তো পুরোটা জীবন পড়ে আছে। কে গো ভিখারি বাবা, এখানে আবারও বসেছো? তোমাকে না গতকালকে না করেছিলাম যে গাছতলায় যেন তোমাকে না দেখতে পাই? তা বলি, তোমাদের ভিখারিদের কি একটা কথায় কানে যায় না? তোমাদের কিছু বলার নেই, বুঝলে তো? কি করব বাবা, এখানে বসলে হয়তো সারাদিনে কিছু না কিছু টাকা পাই, অন্য জায়গায় বসলে তো কোনো টাকাই পাই না। আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না বাবা। আমি তোমাদের জন্য প্রার্থনা করব যেন তোমরা সুখী হও। আমার জন্য প্রার্থনা করতে হবে না, নিজের জন্য প্রার্থনা করো, লাভ হবে, বুঝেছো? আচ্ছা শোনো, তোমাকে এক শর্তে এখানে বসতে দিতে পারি, বলবো কি শর্তটা? হ্যাঁ বাবা, বলো না কি শর্ত। আমি তোমার সব শর্তে রাজি আছি। এই গাছতলায় ভিক্ষে করে যা পাবে তার অর্ধেক আমাকে দেবে আর অর্ধেক তুমি নেবে। তুমি কি রাজি আছো এতে? ঠিক আছে বাবা, আমি এটাই করব। বেলা শেষ হয়ে যাচ্ছে, বাবার তো কোনো খবরই পাচ্ছি না। কতবার তাকে বলেছি যে এই অসুস্থতার মাঝে কোথাও যেও না বাবা। আমাকেও তো বাবা কাজ করতে দেয় না, যদি আমিও কিছু কাজ করতাম মানুষের বাড়িতে তবু তো কিছু টাকা আসতো। কিন্তু ছোটবেলা থেকে কত বুঝিয়েছি বাবাকে, কোনো কাজই আমাকে করতে দেয়নি। কিছু বললেই বলে যে মাকে নাকি কথা দিয়েছিলেন আমাকে কখনো কষ্টে রাখবেন না। এভাবে কি দুনিয়া সংসার চলে, সেটাই আমার প্রশ্ন। আজকে বাবা আসুক, বাবাকে কিছু বলবো আমি। কি বলবি মা, আমাকে বলতো। কিসের এত রাগ তোর, কিসের এত অভিমান? এই তো বাবা, মাত্র তুমি ফিরলে, তোমায় না বলেছিলাম যে সকাল সকাল ফিরে এসো বাড়িতে। তোমার বয়স হয়েছে বাবা, আর কত এভাবে ভিক্ষা করে করে বেড়াবে? মানুষ আমাদেরকে এমনি কত তুচ্ছ তাচ্ছিল্য করে। তুমি চাইলেই আমাদের সংসারটা ভালো চলতে পারে বাবা।
যাই হয়ে যাক না কেন, আমি তোকে অন্যের বাড়িতে কাজ করতে দেব না, দেব না, দেব না। কারণ কি জানিস মা, বাবার মন তো ভিখারি হতে পারি, কিন্তু দিন শেষে আমিও একজন বাবা। সেটা আমি বুঝলাম বাবা, কিন্তু ঘরে যে গতকাল থেকে কোনো খাবার দাবার কিচ্ছুটি নেই, আমি কি রান্না করব বাবা? আর তোমায় বা কি খেতে দেব? কারো বাড়িতে কাজ করার থেকে কি পেটের ক্ষুধায় মৃত্যুবরণ করা কি শ্রেয় বলো তুমি? এভাবে চলে না বাবা, তুমি একটু বোঝো। তুই অত ভাবিস না তো মা, আমি রান্নাঘরে চাল ডাল সব রেখে এসেছি। যা তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে ফেলতো, তারপর দুজন বাপ মেয়ে মিলে খুব মজা মজা করে খাবার খাবো, কেমন? আর শোন, তোর বাবা যতদিন বেঁচে আছে কখনো কাজের কথা বলবি না। যা এখন মা, রান্নাটা করে ফেল। এখন না হয় যাচ্ছি বাবা, কিন্তু পরবর্তীতে যদি আমরা কখনো খুবই অভাবে পড়ে যাই, তখন তো আমাকে কাজ করতেই হবে, তাই না বাবা? তুমি হাত মুখটা ধুয়ে এসো, আর আমি রান্নাটা করে ফেলছি। বাবার কথা শুনে চললে এই সংসার কোনো দিন চলবে না। আমাকে যে কোনো মূল্যেই হোক একটা কাজ খুঁজে বের করতেই হবে। গোপনে হলেও এই কাজটা আমায় করতেই হবে। কোনো বাবা চায় যে তার মেয়ে অন্যের বাড়িতে কাজ করে অর্থ উপার্জন করে সংসারটা চালাক? বাবা যদি কোনোদিন অসুস্থ হয়ে পড়ে, তাহলে বাবার চিকিৎসার জন্য তো টাকা লাগবে। না না, আমায় বসে থাকলে হবে না, আমায় কালকেই কোনো না কোনো একটা কাজ জোগাড় করতেই হবে। শুধু সকালটা হোক, বাবা যখন চলে যাবে আমিও না হয় বেরিয়ে পড়ব। বড় গিন্নিমা, ছোট গিন্নিমা, আমি খুবই আশা হয়ে এসেছি আপনাদের কাছে। আমাকে দয়া করে কোনো না কোনো একটা কাজ দিন। আমাদের ঘরে খুবই অভাব গিন্নিমা, কোনোদিন টাকা পায় আর কোনোদিন পায় না, এভাবে তো আর চলছে না। কি বলবো মেয়ে, আমাদের বাড়িতে কাজের লোকের অভাব নেই। যদি পারতাম তাহলে তোমায় একটা কাজ দিতাম, কিন্তু এত কাজের লোক রেখে আমরা কি করব? আমাদের ঘরের মানুষের থেকেও কাজের লোকের সংখ্যা বেশি, তাই আপাতত আমি তোমার জন্য কিছু করতে পারছি না। আরে বড় দিদি, এর কথা শোনো না, এ কানু ভিক্ষুকের মেয়ে না? এ তো একটা অলক্ষী অপয়া মেয়ে। জানো তুমি দিদি, এ যখন অনেক ছোট ছিল তখন ওর মা ওকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। ছোট গিন্নিমা, জন্ম মৃত্যু সবকিছুই তো উপরওয়ালার হাতে। তিনি কখন কাকে কিভাবে নিয়ে যাবেন সেটা তিনি শুধু ভালো বোঝেন। এখন যদি বিধাতা আমার মায়ের মৃত্যুটা ওরকম ভাবে লিখে রাখেন, তাহলে আমাদের কি হাত? আর মায়ের মৃত্যুর শোক আমি তো কোনোদিন সইতে পারবো না, হয়তোবা মাকে নিজে দেখিনি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, তোমাকে যা বোঝার বুঝে গিয়েছি। শোন মেয়ে, আর এখানে এক মুহূর্তও থাকবি না। তোর কথা আমি আরো অনেকবার শুনেছি, কিন্তু তোকে কোনোদিন দেখিনি তো, তাই তোর সাথে ভালো আচরণ করেছিলাম এতক্ষণ। বিদায় হ বলছি। ঠিক আছে বড় গিন্নিমা, ছোট গিন্নিমা, আমি চলে যাচ্ছি। আমি ভিখারির মেয়ে বলে সবাই আমাকে খুবই অপমান করে। আমি বিধাতার কাছে এগুলো রেখে দিলাম। আমি তো মানুষই আপনাদের মতো, তবে আমাদের সমাজে আমি ভিখারির মেয়ে বলে আমাকে কেউ মানুষ বলেই গণ্য করে না। শোন, তোর এই বাণী বাক্যগুলো যদি বাজারের মাঝখানে গিয়ে বলিস, তাহলে কিছু অর্থ পেতে পারিস। এখানে আমাদেরকে বলে কোনো লাভ নেই। যা বলছি, দূর হয়ে যা ভিখারির মেয়ে। রূপা, ও রূপা, বাড়িতে আছো নাকি? বাইরে একটু বেরিয়ে এসো না বোন, তোমার সাথে জরুরি কিছু কথা ছিল। রূপা, ও রূপা, বাড়িতে আছো নাকি? বাইরে একটু বেরিয়ে এসো না। আরে দিদি, আপনি ওই বড়লোক বাড়ির কাজের মেয়েটা না? আমি তো ওখানেই আপনাকে দেখেছিলাম। তা দিদি, আমার এখানে আপনি কি করছেন? আমাকে কি বড় মালকিন আর ছোট মালকিন ডেকেছেন নাকি? বলুন না দিদি, বলুন না, আমাকে কি কাজ করার জন্য ডেকেছেন ওনারা? আরে না রে বোন,
ওদের পাষাণ হৃদয় কোনোদিনও গলবে না। শোনো, আমার কাছে ভালো একটা খবর আছে। পাশের গ্রামের জমিদার বাড়িতে একটা কাজ আছে গো, খুবই ভালো কাজ। ওই বাড়ির মালকিন আমাদের সাথে একটু পরিচিত আছে তো, তাই বলছিল যে কোনো একটা কাজের লোক যেন রেখে দিই ওদের জন্য। গতকাল যখন মালকিনের বাড়িতে গিয়েছিলে তখন তোমাকে দেখি না অনেক মায়া হয়েছিল, তাই ভাবলাম তোমার একটা উপকার না হয় করে দিই। ঠিক আছে দিদি, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। আমি নিশ্চয়ই যাব কাজে, আমার যে কাজটা খুবই দরকার। বাবা, আমি পাশের গ্রামের জমিদার বাড়িতে কাজ পেয়েছি। আমাকে আগামীকাল সকালে বাড়ি থেকে বের হতে হবে। তুমি আমাকে কখনোই না করতে পারবে না, বুঝেছো? আমি তোমার দুটো পায়ে পড়ি বাবা, এই কাজটা যদি ছেড়ে দিই তাহলে তুমি আমি দুজনের ভবিষ্যৎই নষ্ট হয়ে যাবে। আমাদের দুজনের ভবিষ্যতের জন্য অনেক টাকার দরকার। কি বলছিস তুই এটা মা? আমি ভিক্ষা করতে পারি, কিন্তু আমার মেয়েটাকে অন্যের বাড়িতে কাজ করতে দেখলে না আমি বড্ড কষ্ট পাবো। এই কাজটা তোকে করতে আমি যেতে দেব না মা। না বাবা, তোমাকে আমার দিব্যি রইল। তুমি বাস্তবতা বোঝো বাবা, এইভাবে আবেগ দিয়ে হবে না। আমার পুরো জীবনটা পড়ে আছে। তুমি যদি অসুস্থ হয়ে যাও আজ, তুমি দেখবে কি বলো? আর বাবা, চিকিৎসার খরচ তো তুমি জানোই। আমি কি করব? তুমি কি চাও যে আমি চিন্তায় চিন্তায় মরে যাই? মরার কথা মুখ দিয়েও আনবি না মা। আমি যে তোকে বড্ড ভালোবাসি। তোর মা যখন মরে গেল তখন তুই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিলিস। ঠিক আছে মা, তুই যেটা ভালো মনে করবি সেটাই করিস। আমি তোকে বাধা দেব না। তুই কাল যেতে চাস তো তাই করিস মা, কিন্তু তোর বুড়ো বাপটাকে একটু দেখে যাস কিছুদিন পর পর। এই তো আমার লক্ষ্মী বাবা। বাবা, তোমাকে আমি কি করে ভুলে যাব বলো? তোমায় ছাড়া আমি যে পৃথিবীতে কিছুই দেখি না। তুমি কোনো চিন্তা করো না। আমি শুনেছি জমিদার মালকিন নাকি অনেক ভালো মানুষ। তিনি নিশ্চয়ই আমাকে ছুটি দেবেন। ঠিক আছে মা, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। আমি আর তোকে কোনো বাধা দেব না। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে। আমার সেই ছোট্ট রূপা আর নেই। বাবা, তুমি আমার আশীর্বাদ করো যেন তোমার মেয়ে খুব ভালো মতো কাজ করতে পারে, যেন কারো কটু কথা, কারো অভিযোগ না শুনতে হয়। তোমাকে ছেড়ে দূর গ্রামে যাচ্ছি, আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো? বাস্তবতা যে ভিন্ন। আমিও পারছি না রে মা, তোকে ছেড়ে যে কিভাবে থাকবো সে চিন্তায় চিন্তায় আমার ঘুম হারাম হয়ে গেছে। তবে তোর ইচ্ছেটাকে আমি এখন বড় করে দেখছি, কারণ এখন তোর বোধ বুদ্ধি হয়েছে। তোর ভালোটা তুই বুঝিস। যা মা, পাশের গ্রামে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। এখন তুই রওনা দিয়ে দে। ঠিক আছে বাবা, আর তুমি তোমার শরীরের যত্ন নিও। আর যে খাবারগুলো আছে সেগুলো খেতে থাকো, আর যেন তোমাকে ভিক্ষে করতে না দেখা যায়। আমি মালকিনের কাছে কিছু টাকা অগ্রিম চেয়ে তোমাকে পাঠিয়ে দেবক্ষণ। তুই আমার কথা যেভাবে চিন্তা করছিস সেভাবে আমার যদি একটা ছেলে থাকতো ওভাবে চিন্তা কখনোই করতো না। তুই আমার সত্যি সাহসী একটা মেয়ে। তুই আমার ঘরের আলো। যা মা যা, তোর বাবা তোর জন্য সব সময় আশীর্বাদ করে। তুই জীবনে অনেক সুখী হবি, অনেক। তোমার নাম রূপানা? তুমি পাশের গ্রাম থেকে এসেছো তাই তো? হ্যাঁ মালকিন, আমার নাম রূপা। আমি পাশের গ্রাম থেকে এসেছি আপনাদের বাড়িতে কাজ করার জন্য। তোমায় দেখলে বুঝতেই কেউ পারবে না যে তুমি কোনো গরিব বাড়ির মেয়ে। তোমার চেহারা ছবি দেখে তো মনে হয় অনেক ধনী বাড়ির কেউ হবে। তোমাকে দেখলে যে কেউ বলবে গরিবের ঘরের রাজকন্যা। না না মালকিন, আমি তো হচ্ছি অপয়া। নিজের গ্রামে তো থাকতে পারিনি, কেউ আমাকে কোনো কাজই দেয় না।
পোড়া কপাল নিয়ে জন্মেছিলাম। জন্মের সময় মাটাও মরে গেল, আর আমাদের কপালে খুব খারাপ আসতে থাকলো। আসলে কি জানো তুমি, এরকম কথা যারা বলে তারা তো ভালো নয়। নিজের কর্মফলের উপর যেমন ভাগ্য নির্ধারণ হয়, তেমনি ঈশ্বর কখন কাকে তার কাছে তুলে নেবেন সেটা একান্তই তার ব্যাপার। ওসব বাদ দাও, তা তুমি এসব নিয়ে ভেবো না তো। না মালকিন, আমি ওসব নিয়ে কখনোই ভাবি না। গ্রামের বাড়িতে বাবাকে ফেলে এসেছি। আপনাদের এখানে কাজ করি, কিছু টাকা আমি বাবাকে পাঠাবো, যেন বাবাকে আর ভিক্ষা না করতে হয়। রূপা, ওরে রূপা, শোন না রে, আজকে আমার ছেলে শহর থেকে বাড়িতে ফিরছে রে। আমার ছেলেটার জন্য খুব ভালো মতো রান্নাটা করিস তো। কিছুক্ষণের মধ্যেই আমার ছেলেটা বাড়িতে ফিরে আসবে। মালকিন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ছোট সাহেবের জন্য খুবই ভালো মতো সবকিছুই রান্না করে রাখবো খন। এই যে পালং শাকগুলো এনেছি না, এই পালং শাকের চচ্চড়ি আমি খুবই ভালো মতো রান্না করতে পারি। আপনার যদি একবার খান তাহলে জীবনেও ভুলবেন না। তোর হাতে রান্না খেয়ে খেয়ে না এমনিতেই আমার শরীর স্বাস্থ্য আরো ফুলে ফেঁপে উঠছে রে। তোকে আমার আসলে আমার বাড়ির কাজের মেয়ে বলতে না একদম ভালো লাগে না। ইচ্ছে করে তুই যদি আমার মেয়ে হতিস তাহলে অনেক ভালো হতো। না না মালকিন, আপনি এসব বলে আমাকে ছোট করবেন না। আমি হচ্ছি ভিখারির মেয়ে, আর আপনি হচ্ছেন জমিদার গিন্নি। কোথায় বামন আর কোথায় চাঁদ? এসব বলে আপনি ঠিকই বড় মন মানসিকতার উদাহরণ দিচ্ছেন, কিন্তু মানুষ শুনলে তো আপনাকে অনেক কথা শোনাবে। শোন রূপা, তোকে একটা কথা বলি, আমি কিন্তু মানুষের খাই না, মানুষের পড়ি না। এই গ্রামে আমাদের মুখের উপর কথা বলার সাহস কারোরই নেই। আর তুই বেকারের মেয়ে বলে তোর কি কোনো আত্মসম্মান নেই? মানুষের কথায় কান দিলেই তুই মরবি। এই যে তোরা কত অভাবে ছিলিস, মানুষ কি তোদেরকে খাইয়েছিল একবেলা? তাই অত শত চিন্তা না করে নিজের মনটা যা বলবে তুই তাই করিস। আরে আরে, এ কি দেখছি আমি? এই তো আমার সোনা ছেলেটা ফিরে এলো। এইবার তোকে বিয়েটা করাতেই হবে আমার। আমার ছেলেটা কতখানি বড় হয়ে গেল চোখের সামনে, আমি তো টেরই পাইনি। আরে মা, কি যে শুরু করো না তুমি। সব সময় বাড়িতে ফিরলেই শুধু বিয়ে আর বিয়ে। আমি তোমায় কতবার বলবো যে বিয়ে আমি এখন করব না, করলেও আরো দেরিতে। ওরকম তো পছন্দের মেয়ে খুঁজেই পাচ্ছি না। রূপা, রূপা রে, তাড়াতাড়ি এদিকে আয় রে। দেখ এসে তোদের ছোট সাহেব এসেছেন। কই রে রূপা, রূপা, এদিকে আয় না রে। আরে আরে গিন্নিমা, আমি আমি একটু কলপারে ছিলাম। এই তো আমি এসেছি। কি হয়েছে গিন্নিমা? আরে আরে, আমি কাকে দেখছি? পূর্ণিমার চাঁদের মতো মুখখানি, কত মায়া লাগে তাকে দেখলে। আমি কোনো জাতপাত বুঝি না, আমি একেই শুধু বিয়ে করব। মা, বলছিলাম যে ইনি কে? আরে বাবা, তোর কি মনে নেই? কিছুদিন আগে তোকে না বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা নতুন কাজের মেয়ে রেখেছি। মেয়েটা আমাকে কত সেবা যত্ন করে, সব কিছুতে তোকে বললাম। তুই কি ভুলে গেলি বাবা? দেখ রে দেখ, আমার ছেলেটা কি মন ভুলো। সেদিন না বললাম এত কিছু তোর ব্যাপারে, আজই ভুলে গেল। আসলে মালকিন, বোধহয় ছোট সাহেব অনেক পড়াশোনার চাপে থাকেন, তাই অত শত মনে থাকে না। ছোট সাহেবকে দয়া করে কিছু বলবেন না। আপনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেটা আমি কোনোদিন পাইনি মালকিন। না না ছোট সাহেব, এটা কোনোদিন সম্ভব নয়। আমি একটা ভিখারির মেয়ে, আর আপনি জমিদার পুত্র। এটা কোনো দিন হতে পারে না। সমাজ আমাদেরকে কোনোদিন মেনে নেবে না।
আর আমিও চাই না আমার কারণে কেউ আপনাকে কথা শোনাক। দয়া করে এই কথা আমাকে কোনোদিন বলবেন না। রূপা, আমি তোমাকে পছন্দ করি, এটা কোনো অপরাধ নয়। আমি কোনো পাপ তো করিনি। তুমি শুধু শুধু ভয় পেও না, আর আমি গোপনে কিছুই করব না। আমি আমার মাকে বুঝিয়ে তোমার বাবার কাছে প্রস্তাব পাঠাবো। আমি কত জায়গায় ঘুরেছি, কিন্তু তোমার মতো এরকম একটা শান্তশিষ্ট ভদ্র মেয়ে কোথাও দেখিনি। সারাটা জীবন মানুষের কাছ থেকে শুধু অপমানিতই হয়েছি, কিন্তু এই গ্রামে এসে আমি যে এত মানুষের ভালোবাসা পাবো সেটা কল্পনাও করিনি। যেদিন থেকে এই বাড়িতে এসেছি কাজের জন্য, সেদিন থেকে গিন্নিমা আমাকে কত ভালোবাসা দিয়েছেন, যেটা আমার মায়ের কথা মনে করিয়ে দেয়। সত্যি আপনারা এত ভালো মানুষ। আপনাদের মতো যদি মানুষই পৃথিবীতে থাকতো, তাহলে এই পৃথিবীটা এত অসুন্দর কোনো দিন হতো না। তবে বাকিটা আপনাদের হাতেই ছেড়ে দিচ্ছি। আপনাদের যা ভালো মনে হয় তাই আপনারা না হয় করুন। আমি যে কোনো মূল্যে আগামী কালকে তোমাদের গ্রামে ফিরে যাব এবং তোমাকে নিয়ে যাব। তোমার বাবার সামনে, তোমার বাবার কাছে তোমাকে ভিক্ষা চাইবো আমি। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে স্বয়ং জমিদার গিন্নি আর জমিদার পুত্র আমার বাড়িতে আসবেন, তাও আবার আমার মেয়েকে বিয়ে করার জন্য, যেটা আমি বাবা হিসেবে আমার চোখে দেখা সব থেকে ভালো খবর। শুনুন দাদা, আপনি গরিব হতে পারেন, কিন্তু আপনার কাছে একটা রত্ন আছে। আপনার মেয়ের মতো ভালো মেয়ে আমি আমার চোখে কোনো দিন দেখিনি। আপনারা গরিব হতে পারেন, কিন্তু মেয়েকে যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা তো বড় বড় মানুষরাও দিতে পারেনি। আপনার মেয়েকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আমারও খুবই পছন্দ হয়েছিল। দিদি, জন্মের পর মেয়েটা মাটাকে হারালো। তারপর থেকেই কত কষ্টে মেয়েটাকে লালন পালন করে বড় করলাম। মানুষজন তো আমাদেরকে একঘর করে রেখেছিল এতদিন। এখন আমার মেয়েটা একটা ভালো জায়গায় যেতে পারবে।